মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। নীলাঞ্জন হাওড়ার মফস্বলে বড় হয়েছে। মা তাকে একা মানুষ করেছে, সারা জীবন কড়া শাসনে রেখেছে। নীলাঞ্জন ছেলে একেবারেই খারাপ ছিল না। আপনারা ভাবছেন তো আমি হঠাৎ এতটা গল্প এগিয়ে যাওয়ার পর নীলাঞ্জনের চরিত্র আর বড় হয়ে ওঠা নিয়ে সাফাই গাইছি কেন? এর কারণটা খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। কলেজে পড়ার সময় সবারই কম বেশি ডানা গজায়। শুরুর দিকে পড়াশোনাকে অবহেলা করা, দেরি করে বাড়ি ফেরা বা একেবারেই না ফেরা, হঠাৎ জেগে ওঠা এই বোহেমিয়ান জীবন কাটানো নিয়ে বাড়িতে ঝামেলা ইত্যাদি, এই জিনিসগুলো কলেজে থাকাকালীন হওয়া খুব অস্বাভাবিক বলে আমি মনে করি না। কলেজে ঢোকার আগেই প্রেম, অসংখ্য বন্ধুবান্ধব, ক্যাম্পাসে রাজনীতির সঙ্গে সরাসরি যোগাযোগ, সব মিলিয়ে নীলাঞ্জনের ডানাগুলো বাকিদের থেকে খানিক বেশি গজিয়েছিল। অন্যদিকে ইলা ছিল শান্তশিষ্ট মেয়ে। ক্যাম্পাসে মেলামেশা কম, আর প্রণয়ের ওই লাভ ট্রায়াঙ্গেলের কেসটা হওয়ার পর বন্ধু বলতে ওই হাতে গুনে 2-3 জন। নীলাঞ্জনের বন্ধুবান্ধবদের সঙ্গে ওর ভাব ভালোই ছিল, তবে ওই ভাবটুকুই ছিল। নায়কের অনুপস্থিতিতে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো না বললেই চলে। ইলার মন ছিল ক্যাম্পাসের বাইরের বিভিন্ন জিনিসে, নাচ, নাটক, এইসব। তাছাড়া নীলাঞ্জনের বাড়ি ছিল খুবই উদার, বিধিনিষেধ খুব কম ছিল। আর এদিকে ইলার পিসির বাড়ির লোককে দেখে মনে হতো হিটলারের বংশধর। সব দিক থেকেই আমাদের নায়ক আর নায়িকা বিপরীত। জানি আপনারা বলবেন তাতে কি, অপোজিটস অ্যাট্রাক্ট, ঠিক কথা। তবে এই আকর্ষণ যাতে ক্ষণস্থায়ী না হয় তার জন্য কাউকে একটা কম্প্রোমাইজ করতেই হয়। নীলাঞ্জনের অনেক কিছুই ইলার ঘোর অপছন্দ ছিল। তার প্রধান অপছন্দ ছিল নীলাঞ্জনের এত রাত করে ক্যাম্পাসে থাকা। ইলা বহুবার নীলাঞ্জনকে জিজ্ঞেস করেছে যে সে এত রাত অবধি ক্যাম্পাসে কি করে। কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি নীলাঞ্জন। কাজ আছে, আড্ডা মারছি, এই বলে কাটিয়ে দিয়েছে। ইলার যে এই নিয়ে খটকা লাগে নি তা নয়, তবে সে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করতে পারেনি, তাই এই নিয়ে আর কিছু বলেনি নীলাঞ্জনকে। এটাকেই মানিয়ে নেওয়া বলে। কিছু জিনিস কম্প্রোমাইজ না করলে যে কোনো সম্পর্কতে খুব সহজেই ফাটল ধরে। তবে দরকারের থেকে বেশি কোনো কিছু করলেই ব্যাপারটা খারাপ দিকে চলে যায়। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে অভিষেক দা বলে একজন সিনিয়র ছিল। এই অভিষেকের মতো লোকেদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। এদের বাড়িতে থাকে অঢেল পৈতৃক সম্পত্তি। বাবা মা ছেলের প্রতি ভালোবাসায় অন্ধ। ছেলের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানো তাদের ডেইলি রুটিন। বাড়ি এতটাই উদার যে অভিষেকের ছাত্র জীবন কখনোই শেষ হয় না। বছরের পর বছর সে এই একই ক্যাম্পাসে পড়ে আছে। ঠিক করে লক্ষ্য করলে হয়তো এই ছেলের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সবকটা বিভাগ থেকে একটা করে মাস্টার্স ডিগ্রি তোলা হয়ে গেছে। এই সিনিয়রের সামনে এই বিষয়ে ঠাট্টা করলে সে জবাব দেয়, হ্যাঁ আমার ইঞ্জিনিয়ারিংটা মোটামুটি ডান, এবার ভাবছি আর্টস বা সায়েন্সে ঢুকবো। কোনটায় ঢুকলে ভালো হয় বলতো? বুঝতেই পারছেন, সব মিলিয়ে একেবারে নন্দলাল। দেখবেন বর্ষাকালে রাস্তায় পা যখন পিছলে যায় তখন আশেপাশে কিছু থাকে না যেটা ধরে নিজেকে সামলে নেওয়া যাবে। অবধারিতভাবে আপনি রাস্তায় পড়ে গিয়ে চোট খাবেন। এই অভিষেকদার মতন সিনিয়রের পাল্লায় পড়লে চোট খাওয়া থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের নায়কও এই দারুণ দাদার পাল্লায় পড়ে গিয়েছিল, কিন্তু সে যে পিছলে গিয়ে জীবন মরণ দশায় পড়বে সেটা জানা ছিল না। নীলাঞ্জনের আলু বলে এক বন্ধু ছিল। আলুর যে ভালো নাম কি সেটা সে নিজেই ভুলে গেছিল। অভিষেকদার সঙ্গে নীলাঞ্জনের প্রথম আলাপ এই আলুর সূত্রেই। অভিষেকদা আলু এবং কোম্পানির সঙ্গে নীলাঞ্জন দিনে অনেকক্ষণ সময় কাটায়। এই অভিষেকদা লোকটাকে প্রথমে ভগবানের অবতার বলে মনে হয়, কারণ এই সিনিয়র দাদার সঙ্গে থাকলে নিজের পকেট থেকে 1 পয়সাও খরচ হবে না। একটা দামি বাইকও ছিল, সেটাতেই নীলাঞ্জন প্রথম বাইক চালানো শিখেছে। পরে ওই বাইক নিয়েই দাপিয়ে বেরিয়েছে সারা ক্যাম্পাস। অভিষেকদা আলু ও কোম্পানির আড্ডা বসত ফুড টেকনোলজি বিভাগের ছাদে। প্রথম দিকে এই আড্ডার মূল ইন্ধন ছিল অভিষেকদার আনা বড় সিগারেটের প্যাকেট। তারপরে শুরু হলো নিয়মিত দামি মদ খাওয়া। কখন যে মদের সঙ্গে সবাই গাঁজা খাওয়া শুরু করেছিল নীলাঞ্জন আর আলাদা করে খেয়াল করেনি।
নেশা একটা ভয়ঙ্কর জিনিস, অনেকটা পাহাড়ি জোঁকের মতো। কখন ধরে যায় বোঝা খুব কঠিন। সিগারেট আর মদ নীলাঞ্জন উচ্চ মাধ্যমিকের সময় থেকেই অল্প অল্প খাওয়া শুরু করেছিল, কিন্তু অভিষেকদার এই আড্ডায় এসে কখন যে গাঁজায় টান দেয়া এক্সপেরিমেন্ট থেকে নিয়মিত অভ্যাস হয়ে গেছে সেটা বলা মুশকিল। বুঝতেই পারছেন, আমাদের নায়ক পিছল রাস্তায় হাঁটছিল, মুখ থুবড়ে পড়ার প্রস্তুতি পুরো দমে চলছিল। কদিন যেতে না যেতেই গাঁজায় নেশা হওয়া বন্ধ হয়ে গেছিল। ডাল ভাতের মতো যদি কেউ গাঁজা খায় তাহলে তো এরকম হবেই। গাঁজা জিনিসটা বোরিং হয়ে গেছে দেখে অভিষেকদা ওই আড্ডায় এবার পাতা করা শুরু করলো, ইংরেজিতে যাকে বলে ব্রাউন সুগার। বিয়ে বাড়িতে যেমন বুফে হয় তেমনি ফুড টেকনোলজির ছাদে ওদের জন্য আদর্শ বুফে সাজানো হতো। এই ছাদে মদ লোকে জল তেষ্টা পেলে খেত, তার সঙ্গে গাঁজা, পাতা, ডেনড্রাইট, আরো কত কি। কিছু জিনিসের নাম এমন যে ওটা নেশার দ্রব্য নাকি বিদেশি কোনো খাবার বোঝা মুশকিল। আর এই সবই হতো অভিষেকদার কল্যাণে। খুব দয়ালু লোক, বুঝতেই পারছেন। ইলা এই ফুড টেকনোলজির ছাদে হওয়া কাণ্ডকলাপের ব্যাপার সবই জানতো। জানবে না কি করে? অর্ধেক ক্যাম্পাস জানতো, আর ইলা জানবে না? এই নিয়ে নীলাঞ্জনের সঙ্গে প্রচুর তর্ক বিতর্কও হয়েছে। মরিয়া হয়ে ইলা নীলাঞ্জনকে বোঝানোর চেষ্টা করেছে যে সে ভয়ঙ্কর বাজে সঙ্গে পড়েছে, নিজের তাগিদে তার এই নেশার চক্র থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু ওই যে বললাম, নীলাঞ্জন মুখ থুবড়ে পড়ার প্রস্তুতি বেশ ঢাকঢোল পিটিয়েই নিচ্ছিল। ইলার সব কথা সে এক কান দিয়ে শুনতো আর আরেক কান দিয়ে বের করে দিত। একটা ভয়াবহ উন্মাদনা চেপে ধরেছিল আমাদের নায়ককে। সেই উন্মাদনার প্রভাব বাড়িতেও পড়তে শুরু করল। বহুদিন এরকম হয়েছে যে নীলাঞ্জন ওই ফুড টেকনোলজির ছাদে অজান্তেই ঘুমিয়ে পড়েছে। যখন উঠেছে তখন সকাল। বাড়িতে মা চিন্তায় পাগল হয়ে গেছে। নীলাঞ্জনের মায়ের পক্ষে একাই মানসিক চাপ নেওয়া সম্ভব ছিল না। কোনো মা নিজের ছেলে বা মেয়ের এই রকম অবনতিকে আশকারা দিতে পারে না। মায়ের সঙ্গে চিৎকার, চেঁচামেচি, ঝামেলা মাঝে মাঝে এমন মাত্রা ছাড়িয়ে যেত যে তিনি নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হন। মুখ থুবড়ে পড়ার আগের 1 মাস নীলাঞ্জনকে আলুর সঙ্গে তার হোস্টেলেই থাকতে হতো। মা তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেয়নি। বাড়িতে থেকে যেইটুকু বিধিনিষেধ মেনে চলতে হতো, হোস্টেলে গিয়ে নীলাঞ্জন সেসবের ঊর্ধ্বে চলে গেল। এই হোস্টেলেই নীলাঞ্জনের একটা ভয়াবহ দুর্ঘটনার শিকার হবে। গল্পটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, তাই না? অভ্যেস করে নিন, এই গল্পে আলো এখন একটু কমই ঢুকবে। মা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে নীলাঞ্জন আলুর সঙ্গে তার হোস্টেলে থাকতে শুরু করে, এটা আপনাদের আগেই বলেছি। নীলাঞ্জন টানা 1 মাস থাকে ওই হোস্টেলে। ওই 1 মাসের মাঝামাঝি সময় থেকে আমাদের নায়কের সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যায়। যেই ছেলে সারাদিন নেশা করে পড়ে থাকতো, তার যে পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা আলাদা করে বলতে হবে না। পরীক্ষার আগের রাতে কোনোভাবে বই আর নোটসের খাতা জোগাড় করে সেগুলোয় চোখ বুলিয়ে নিত নীলাঞ্জন। ওই পরীক্ষায় ফেল করা থেকে নিজেকে বাঁচানোর জন্য যতটুকু চোখ বোলানোর প্রয়োজন ততটুকুই আর কি। তাছাড়া অভিষেকদা, আলু এবং কোম্পানি আর কিছু পারুক না পারুক, জোতা বানাতে মাস্টার। হবে না? সব উচ্ছন্নে যাওয়া ছেলের দল, এই কাজটা তো তাদেরকে জানতেই হবে। তাই সেমিস্টারটা ম্যানেজ হয়ে যাবে এটা নীলাঞ্জন জানত। নীলাঞ্জনের মা তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর যার সবচেয়ে চিন্তা শুরু হলো সে হলো ইলা। ইলা বুঝতে পেরেছিল যে বাড়িতে থাকলে কিছুটা হলেও মায়ের ভয়ে নীলাঞ্জন নেশা কম করবে, কিন্তু হোস্টেলে কে আর কাকে ভয় পায়? বরং নেশা করার জন্য নীলাঞ্জনকে আরো উস্কাবে ওর জঘন্য বন্ধুগুলো। এদের অবশ্য বন্ধু বলা চলে না। আমার কাছে বন্ধু তারাই যারা দিনের শেষে একে অপরের ভালো চায়। এরা নীলাঞ্জনের ভালো তো চাইতই না, উল্টে যত দিন যাচ্ছিল এই কোম্পানি নীলাঞ্জনকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। আমাদের এই প্রেম কাহিনীতে আলাদা করে কোনো খলনায়ক নেই, কিন্তু একান্তই যদি কাউকে ভিলেন বলে চিহ্নিত করতে হয় তাহলে সেটা নিঃসন্দেহে অভিষেকদা, আলু এবং কোম্পানি। হোস্টেলে থেকে যে নীলাঞ্জন বিপদকে আরো কাছে টেনে এনেছে
সেটা ইলা ঠিকই ভেবেছিল। নেশায় থাকলে যেন নীলাঞ্জন একেবারে আলাদা একটা মানুষ হয়ে যায়। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি কেউ আমাদের নায়ককে দেখে বলবে না যে তার এতটা অবনতি হয়েছে। সে হেলতে দুলতে ক্যাম্পাসে আসে, গান বাজনা, আড্ডা মারা, রাজনীতি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। বিকেল হলে ইলার হাত ধরে হাঁটতে হাঁটতে ঝিল পাড়ে যায়। তাদের নানা রকম কথাবার্তা হয়। ইলার কোলে মাথা রেখে নীলাঞ্জন নীল আকাশটাকে আস্তে আস্তে তারায় ভরে যেতে দেখে। নীলাঞ্জন বারবার ইলাকে বলে যে তার মায়ের কাছে ফিরে যেতে ইচ্ছে করে। তার মায়ের সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই। মা কেমন আছে সে কিচ্ছু জানে না। ইলা তার মাথায় হাত বুলিয়ে দেয়, তাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করে। ঝিলপাড়ে বসে নীলাঞ্জন ইলাকে কথা দেয় যে তার সেমিস্টার শেষ হলেই সে বাড়ি ফিরে যাবে, মায়ের পা ধরে ক্ষমা চাইবে, সব রকম নেশা করা বন্ধ করে দেবে। কিন্তু ইলা ট্রেন ধরে বাড়ি চলে যাওয়ার পরই নীলাঞ্জন অন্য রূপ ধারণ করে। ইলাকে স্টেশন অবধি ছেড়ে সে সোজা চলে যায় ফুড টেকনোলজির ছাদে। আর ওই ছাদে ঢোকা মাত্র সে ইলাকে দেয়া সব কথা ভুলে যায়। সারা দিনের কোনো স্মৃতিই হয়তো তার মাথায় থাকে না। ইলার কথা তার আর মনে পড়ে না, মায়ের কথাও আর মনে পড়ে না। তখন নেশা তাকে গ্রাস করে। ইলা জানে যে রাত হয়ে গেলেই নীলাঞ্জন নেশায় মগ্ন হয়ে যায়। তাকে ফোন করে কথা বলা আর না বলা একই ব্যাপার, কোনো হুঁশই থাকে না তার। তবুও ভীষণ চিন্তা হয় বলেই প্রতি রাতে ইলা তাও নীলাঞ্জনকে ফোন করে। সে পড়াশোনা করছে কিনা খবর নেয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে ইলা ভাবে জয়েন্ট পরীক্ষা দেওয়ার আগেও সে নীলাঞ্জনের সঙ্গে রাত জাগত, পড়াশোনা কতদূর এগোলো সেই বিষয়ে খবর নিত। এখনো সে পড়াশোনার খবর নিতেই নীলাঞ্জনকে ফোন করে। কিন্তু জয়েন্ট দেওয়ার সময় যেই নীলাঞ্জনকে সে চিনত, সেই নীলাঞ্জন পাল্টে গেছে। রাতে ফোন করলে অর্ধেক সময় নীলাঞ্জন কথা বলতে পারে না। ইলার কথার উত্তরে খালি বিড়বিড় করে। ইলার মাঝে মাঝে খুব কান্না পায়, অজান্তেই চোখ থেকে জল পড়ে যায়। সে নীলাঞ্জনকে এতটাই ভালোবেসে ফেলেছে যে তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। মনে মনে ভাবে, যদি এই খারাপ সময় সে নিজের ভালোবাসার মানুষটার পাশে না থাকে তাহলে আর কখন থাকবে। দেখতে দেখতে নীলাঞ্জনের সেমিস্টার শুরু হয়ে গেল। দুর্ঘটনাটা সেমিস্টারের দ্বিতীয় পরীক্ষার আগের রাতে ঘটে। অভ্যেস মতো নীলাঞ্জন ইলাকে স্টেশন অবধি ছেড়ে অভিষেকদার ঠেকে যোগ দিয়েছে। ফুড টেকনোলজির ছাদে উঠতেই অভিষেকদা বলল, আয় আয়, কি খবর বল। যারা সন্ধে থেকে রাত অবধি রোজ একসঙ্গে বসে নেশা করে তাকে নীলাঞ্জন আলাদা করে জীবনের কি খবর বলবে আমি জানি না। নীলাঞ্জন উত্তর দিল, এই তো চলে যাচ্ছে, কালকে পরীক্ষা আছে। অভিষেকদা বলল, মনে আছে তো, একটা চ্যাপ্টার শেষ করবি আর একটা গাঁজা ধরাবি। হ্যাঁ, এতে মাথাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, পড়া আরো ভালো হবে। আরে আমিও এভাবেই পড়ি। হ্যাঁ হ্যাঁ, আগের পরীক্ষাতেও এটাই করেছি, সত্যি কাজ হয়েছে। নে বস, আজকে দ্বিগুণ পার্টি হবে বুঝলি। দ্বিগুণ পার্টি হওয়ার কারণটা জানতে পারি? আমার বাবার কোম্পানি একটা বিশাল ডিল সই করেছে। সেই আনন্দে বাবা আমাকে আজকে দুপুরে প্রচুর টাকা দিয়েছে। সেই টাকা গুনে শেষ করতে পারিনি রে। এতগুলো টাকার সদ্ব্যবহার করতে হবে তো নাকি? ঠিক, সদ্ব্যবহার তো করতেই হবে। তো বলো আজ মেনুতে কি আছে? যা এনেছি না সেগুলো খেয়ে ছিটকে যাবি রে। এক কাজ করি, এখানে বসে একটু কালকের জন্য কি কি পড়তে হবে সেটা দেখে নি, চাপের পরীক্ষা, ততক্ষণ তুমি বাকি ব্যবস্থা করো। জো হুকুম জানাব। যা যা, তুই ওই আলোর নিচে বসে বই খাতা খোল, বাকিটা আমি সামলে নিচ্ছি। কথা মতো নীলাঞ্জন ছাদের আলোকিত কোনায় গিয়ে বসল। আর এদিকে অভিষেকদা চলে গেল অন্ধকার দিকটায় নেশার জিনিস আনতে। যাওয়ার আগে নীলাঞ্জনকে এক পেগ হুইস্কি দিয়ে গেল। আপাতত এটাই চুমুক দিতে দিতে পর, আমি আসছি। মদ খেতে খেতে যখন নীলাঞ্জন বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে, তখনই সে আর চোখ খুলে রাখতে পারছে না। কি করেই বা পারবে? শেষ দুরাতে সে খালি 4 ঘন্টা ঘুমিয়েছে, তার শরীর আর টানতে পারছে না। মদের পেগটা যখন প্রায় তলানিতে, তখন আলু এসে তাকে একটা গাঁজা ধরিয়ে দিয়ে চলে গেল। এরপর যা যা নেশার দ্রব্য এলো সেগুলো শুনলে আপনাদের মাথা বন বন করে ঘুরতে শুরু করবে। যখন নীলাঞ্জন আর আলু হোস্টেলে ফেরে
তখন রাত 1টা বাজে। সন্ধে 8টা থেকে রাত 12:30। এই 4.5 ঘন্টা নীলাঞ্জন কি নেশা করেছে একবার বলা দরকার, নাহলে আপনারা শেষে গিয়ে কিছু মেলাতে পারবেন না। গাঁজার পর এলো N10 ট্যাবলেটের পালা। যখন N10 শেষ হয়ে গেল, অভিষেকদা নীলাঞ্জনকে ক্যালপল দিল। সেটাও যখন ফুরিয়ে গেল, তখন কাফ সিরাপ ঢকঢক করে খেতে শুরু করলো নীলাঞ্জন। যখন আলুর হোস্টেলের ঘরে ফিরে এলো, তখন নীলাঞ্জন বুঝতে পারছে যে তার শরীরে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তার সারা শরীর আনচান করছে, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। পরীক্ষায় পাশ করতে হলে তখনও তাকে আরেকটা চ্যাপ্টার পড়তে হবে। এদিকে ঘুমে তার চোখ বুজে আসছে। যখন সে শেষবার ঘড়ি দেখল, তখন রাত 3টে বাজে। বইয়ের দিকে তাকাতে তাকাতে কখন যে নীলাঞ্জন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। যখন তার ঘুম ভাঙল, চারিদিক আবছা, পুরোপুরি জ্ঞান ফেরেনি। তাও সে বুঝল যে সে আলুর হোস্টেলের ঘরে নেই, অন্য কোথাও আছে। পাশ থেকে একটা লোকের গলার আওয়াজ শুনতে পেল। লোকটা বলছে, ম্যাডাম, এখনই কিছু বলা যাচ্ছে না। ওর শরীরে একটা ভয়াবহ রকমের পয়জনিং হয়েছে। ওকে বাঁচানো খুব কঠিন। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।